নিউমোনিয়া কথাটার খুব যদি আমরা সহজভাবে বোঝাতে চাই, লাংসের একটা ইনফেকশন। নিউমোস কথাটা থেকে মানে লাংস ইন্ডিকেট করে বয়সের সাথে সাথে লাংসের ফাংশনটা, কর্মক্ষমতাটা কমতে থাকে। এর উপরে যদি ইনফেকশন হয় কারোর ক্ষেত্রে, সেক্ষেত্রে লাংসের ফাংশনটা অবভিয়াসলি আরও কমে গেল। রয়েছে দীর্ঘদিন ধরে যাদের ডায়াবেটিস রয়েছে, আনকন্ট্রোলড কিডনির সমস্যা রয়েছে, লিভারের সমস্যা রয়েছে, লং স্ট্যান্ডিং হার্টের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে বিশেষ করে এগুলো দেওয়ার প্রয়োজনীয়তা। নমস্কার, পালস টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় বয়স্কদের বিভিন্ন ইনফেকশন এবং বিভিন্ন শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে। আর এই বিষয়ে আলোচনা করতে আজকে আমরা আমাদের স্টুডিওতে পেয়ে গিয়েছি ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর শুভদীপ চক্রবর্তীকে। নমস্কার, আমি ডক্টর শুভদীপ চক্রবর্তী। আমি ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ। আজকে এখানে থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। আমাদের আজকের বিষয়টা হচ্ছে যে বয়স্ক মানুষদের, যারা 60 ঊর্ধ্ব, তাদের দেখা যায় যে প্রচুর শ্বাসকষ্টজনিত বা ইনফেকশনের প্রবণতা কিন্তু বাড়তে থাকে। এটা আমাদের আজকে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে একটা জিনিস একটু জিজ্ঞেস করে নেব যে মেডিসিন এবং ইন্টারনাল মেডিসিন এই দুটোর মধ্যে পার্থক্যটা ঠিক কোন জায়গায়? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমেই যখন উঠলো এটা বলে নিই যে বেসিক্যালি এটা বলতে পারেন একটা ওয়েস্টার্ন নোমেনক্লেচার। ওয়েস্টার্ন কান্ট্রিজে যারা মেডিসিনের বিশেষজ্ঞ তাদেরকে ইন্টার্নিস্ট বলা হয়। সেই ক্ষেত্রে সেইটা থেকে ইন্টারনাল মেডিসিন কথাটা এসেছে। ধরুন জেনারেল মেডিসিন, আমরা এমবিবিএস পাশ করার পরে জেনারেল মেডিসিন যারা বা জেনারেল ফিজিশিয়ান যারা, তারা সমস্ত বিষয় নিয়ে চিকিৎসা করেন। তারা যেমন অ্যাডাল্ট পপুলেশনে চিকিৎসা করতে পারেন, পেডিয়াট্রিক পপুলেশনেরও চিকিৎসা করেন। কিন্তু ইন্টারনাল মেডিসিনটাতে বেসিক্যালি এই ডিফারেন্সটা হয় যে নেক্সট লেভেল অফ ট্রেনিংয়ের ক্ষেত্রে, যে আমরা অ্যাকচুয়ালি অ্যাডাল্ট পপুলেশনে এবং তাদের মেডিসিন এবং নন সার্জিক্যাল সমস্ত বিষয়বস্তু যেগুলো আছে সেই সমস্ত বিষয়গুলো থেকে আমরা চিকিৎসা করি। সেটা প্রিভেনশন পার্ট হতে পারে, সেটা ট্রিটমেন্ট পার্ট হতে পারে, প্রোফাইল্যাক্সিস পার্ট হতে পারে। সমস্ত পার্টগুলোই অ্যাডাল্ট মেডিসিন বা অ্যাডাল্ট পপুলেশনের যে মেডিসিনের পার্টটা, সেটা আমরা চিকিৎসা করি এবং আমাদের ফোকাসটা সেই জায়গাতেই থাকে, ইনক্লুডিং ক্রিটিক্যাল কেয়ার বাট নট লিমিটেড টু দ্যাট। আমরা আবার আমাদের বিষয়ে তাহলে ফিরে আসছি। ধন্যবাদ আমাদের এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। যে বয়স্কদের এই স্পেশালি বর্ষাকালটার সময় বা শীতকালীন সময় যে শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো তৈরি হয়, এগুলো নিয়ে যদি একটু বলেন আমাদের। নিশ্চয়ই। বয়স্ক পেশেন্টদের পুরুষ মহিলা নির্বিশেষে, বিশেষ করে একটু অ্যাডাল্ট পপুলেশনে, বিশেষ করে যাদের ক্রনিক লাং কন্ডিশনস রয়েছে, বিশেষ করে এইটা আরও হয়েছে লাস্ট কয়েক বছরে আমাদের পোস্ট কোভিড সময়টাতে, যে বহু পেশেন্ট যারা কোভিডে আক্রান্ত হয়েছেন তারা একটা পার্মানেন্ট ক্রনিক লাংয়ের কন্ডিশন নিয়ে ভুগছেন। এছাড়া ভীষণ রকমের পলিউশন লাস্ট বহু বছর ধরে আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের শহরে ভীষণ রকমের এই পলিউশনের মধ্যে বহু লোক বিভিন্ন রকমের লাংসের কন্ডিশনে ভুগছেন। যেমন সিওপিডি কন্ডিশন, তার মধ্যে ব্রঙ্কিয়াক্টেসিস থাকতে পারে, তার মধ্যে ক্রনিক ব্রঙ্কাইটিস থাকতে পারে। বহুজন স্মোকার হতে পারে, অ্যাক্টিভ বা প্যাসিভ। এবং আমাদের দেশে বহুদিন ধরে যে চুলায় রান্না করার যে প্রবণতা রয়েছে, তার থেকেও বহু মহিলারা যারা চুলাতে বহুদিন ধরে, দীর্ঘদিন ধরে রান্না করেছেন, তারা এই সিওপিডিতে আক্রান্ত হতে পারেন। এছাড়া অ্যাস্থমা, যেটা সিওপিডিতে যেটা হয় যে ক্রনিক একটা পার্মানেন্ট চেঞ্জ হয়, বাট অ্যাস্থমাতে যেটা হয় যে ব্রঙ্কোডাইলেটরের রেসপন্স থাকে। বহু পেশেন্ট অ্যাস্থমাতে ভোগেন এবং বহু পেশেন্টের ক্ষেত্রে ক্রনিক যাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা রয়েছে, পার্মানেন্ট লাংসে চেঞ্জ হয়ে এটা অ্যাসমা সিওপিডি ওভারল্যাপও হয়। তো এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে বিশেষ করে এই শীতকালীন সময়টাতে এবং বর্ষাকালীন সময়টাতে ভীষণ রকমের লাং ইনফেকশন, বিশেষ করে ভাইরাল ইনফেকশন, বিভিন্ন ভাইরাল ইনফেকশন এগুলো খুব বেড়ে যায়। এই সমস্ত ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমরা প্রতিদিনই এই ধরনের পেশেন্ট পাচ্ছি যে জ্বরে ভুগছেন, 2 সপ্তাহ ধরে জ্বর হয়তো কমছে না, তার সাথে একটা কাশি, সেটা হয়তো লাস্ট 1 মাস ধরে কমছে না। এই সমস্ত ক্ষেত্রে পেশেন্টরা আমাদের কাছে আসছেন, চিকিৎসা পাচ্ছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয়ে যাচ্ছেন। আমরা যেটা শুনতে পাই যে নিউমোনিয়া যদি একটু বয়স্ক মানুষদের হয়, তো সেটা অনেকটা বাড়াবাড়ি রকমের একটা জায়গায় যেতে পারে। তো এটা থেকে কি প্রিভেনশন রয়েছে, যে এটা মানে কোনো ভ্যাকসিনেশন, কোনো প্রসেস কিছু রয়েছে? নিউমোনিয়া কথাটার খুব যদি আমরা
সহজভাবে বোঝাতে চাই, লাংসের একটা ইনফেকশন, নিউমোস কথাটা এসছে, নিউমোস কথাটা থেকে মানে লাংস ইন্ডিকেট করে, আর নিউমোনিয়াটা অবভিয়াসলি একটা লাংসের ইনফেকশন, সেটা একটা ভাইরাল ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে, বা অনেক ক্ষেত্রে ফাঙ্গাল বা প্যারাসাইটিক ইনফেকশনও হতে পারে। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আপনি যে ভ্যাকসিনের কথাটা বললেন সেটাতে আমি একটু পরে আসছি। প্রথমে বলি যে নিউমোনিয়াতে বয়স্ক পেশেন্টদের ক্ষেত্রে কেন অসুবিধে। বয়সের সাথে সাথে লাংসের ফাংশনটা, কর্মক্ষমতাটা কমতে থাকে। এর উপরে যদি ইনফেকশন হয় কারোর ক্ষেত্রে, সেক্ষেত্রে লাংসের ফাংশনটা অবভিয়াসলি আরও কমে গেল, শরীরে যে অক্সিজেন ঢোকানো এবং কার্বন ডাইঅক্সাইড বের করার যে ক্ষমতাটা সেটা আরও কমে গেল সেইটার সাথে। এর সাথে যদি কারোর ক্রনিক ডিজিজ থাকে, যেরকম কোনো হার্টের সমস্যা, ডায়াবেটিস, যদি কিডনির সমস্যা থাকে, এই সমস্ত ক্ষেত্রে পেশেন্টদের ক্ষেত্রে নিউমোনিয়াটা একটা খুব মারাত্মক আকার ধারণ করতে পারে, বহু ক্ষেত্রে হসপিটালাইজেশনের প্রয়োজন হতে পারে। নিউমোনিয়া প্রিভেনশন করার জন্যে কিছু ভ্যাকসিন আমরা বলে থাকি। আমাদের দেশের ক্ষেত্রে নিউমোকক্কাল ইনফেকশনটা খুব কমন বলে আমরা নিউমোকক্কাল ভ্যাকসিনটা যে কোনো 50 বছরের ঊর্ধ্বে যে কোনো অ্যাডাল্ট পপুলেশনে সবাইকে দিতে বলি। কিছু কিছু ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে কিছু ক্রনিক ইমিউনোডেফিসিয়েন্সি কন্ডিশন রয়েছে, দীর্ঘদিন ধরে যাদের ডায়াবেটিস রয়েছে আনকন্ট্রোলড, কিডনির সমস্যা রয়েছে, লিভারের সমস্যা রয়েছে, লং স্ট্যান্ডিং হার্টের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে বিশেষ করে এগুলো দেওয়ার প্রয়োজনীয়তা। এছাড়াও এখন সবাইকে 50-এর ঊর্ধ্ব সবাইকে নিউমোকক্কাল ভ্যাকসিনটা আমরা নিতে অনুরোধ করি। কারণ নিউমোনিয়ার দিকে গিয়েছে, তার মানে শারীরিক যে কন্ডিশন, সেটা বোঝা যাবে কি করে? কোন সময়টা ঠিক ডক্টর বা হসপিটালাইজ করতে হবে, মানে ডক্টর দেখানো বা হসপিটালাইজ করতে হবে? নিউমোনিয়ার আমরা কমনেস্ট যে ফিচারগুলো নিয়ে আমাদের কাছে পেশেন্ট পাই, একটা হচ্ছে জ্বর, সেকেন্ড হচ্ছে কাশি। কাশির সাথে সর্দি উঠতেও পারে, নাও উঠতে পারে, কিন্তু জ্বর আর কাশি এই দুটো কম্বিনেশন ইউজুয়ালি একটা রেসপিরেটরি ইনফেকশনের দিকে ইন্ডিকেট করে। কারোর ক্ষেত্রে যদি জ্বর খুব বেশি হচ্ছে, 100-র উপরে জ্বর থাকছে এবং কনস্ট্যান্টলি থাকছে, তার সাথে যদি কাশি থাকে এবং শ্বাসকষ্ট, প্লাস মাইনাস শ্বাসকষ্ট, এই তিনটে কম্বিনেশন যদি কারোর থাকে, ইমিডিয়েটলি হসপিটালে আসা উচিত। স্পেশালি তাদের জন্য যারা কোনো একটা ক্রনিক ডিজিজে ভুগছেন, যেমন ডায়াবেটিস, যেমন কোনো কিডনির সমস্যা, বা যেরকম বলছিলাম আমি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অতি দ্রুত আমাদের কাছে আসা উচিত। আর সিওপিডির ক্ষেত্রে যে কি কি সমস্যাগুলো হতে পারে তার নিয়ে? সিওপিডির ক্ষেত্রে মেন সমস্যা যেগুলো আমরা দেখি সেটা হচ্ছে যে কাশি এবং শ্বাসকষ্ট। এবং যখনই কোনো ইনফেকশন হয়, সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে লাংসের একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে থাকে। তো সেই সমস্ত ক্ষেত্রে লাংস থেকে সেই জীবাণুটা এলিমিনেট করতে শরীরের অসুবিধা হয়, কারণ নর্মালি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহু জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করতে পারে, কিন্তু লাংসের কিছু কিছু টিস্যু জায়গাতে যেখানে জীবাণুটা ঢুকে গেলে সেটা শরীর এলিমিনেট করতে পারে না। সেই জন্য ইনফেকশনের প্রবণতাটা এবং ফার্দার নিউমোনিয়া বা রেসপিরেটরি ফেলিওর ইন দ্য সেন্স শরীরে হয় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ খুব বেড়ে যাচ্ছে, অথবা অক্সিজেনের অভাব ঘটছে, বা এই দুটোর মিলিত একটা কম্বিনেশন। এই ধরনের সমস্যাগুলো কিন্তু সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে, বিশেষ করে কোনো সামান্য ইনফেকশন হলেও খুব বেশি পরিমাণে দেখা যেতে পারে। যারা চেইন স্মোকার, তাদের ক্ষেত্রে কি সিওপিডির আশঙ্কা আরো বেশি? সিওপিডির মোস্ট কমন কারণই হচ্ছে স্মোকিং। দীর্ঘদিন ধরে স্মোকিং করলে লাংসের একটা ড্যামেজ এবং আর্কিটেকচার চেঞ্জ হয়, সেটাই সিওপিডির প্রধান কারণ। এছাড়া একবার আগে মেনশন করেছি যে যারা চুলাতে দীর্ঘদিন ধরে রান্না করেছেন, যারা নিজে স্মোক করেন না কিন্তু পরিবারের কেউ করেন, তাদের স্মোকটা প্যাসিভলি ইনহেল করে, সেটা একজন বাচ্চাও হতে পারে, তাদের ক্ষেত্রেও সিওপিডি হতে পারে। বাট ইউজুয়ালি সিওপিডি হওয়ার জন্য স্মোকিংয়ের একটা প্রলং এক্সপোজারের প্রয়োজন হয়। কিন্তু আমাদের এই মুহূর্তের পলিউশন যেরকম লেভেলে পৌঁছেছে বিভিন্ন মেট্রোপলিটন শহরে এবং আমাদের কলকাতা বা দিল্লি এই সমস্ত শহরে, ব্যাঙ্গালোর এইসব শহরে পলিউশনটা যে পরিমাণ পর্যায়ে পৌঁছেছে, আমাদের সিওপিডি কিন্তু অনেক আর্লি সেটিং করতে পারে, এবং নন স্মোকারদের ক্ষেত্রেও কিন্তু সিওপিডি দেখা যেতে পারে। এটা প্রতিরোধ করার কি কোনো ভ্যাকসিন আছে? সিওপিডি প্রতিরোধ করার পার্সে কোনো ভ্যাকসিন নেই। সিওপিডি প্রতিরোধ করার একমাত্র উপায় হচ্ছে যারা স্মোকিং করছেন তারা স্মোকিং ত্যাগ করবেন, যারা স্মোকিং করেন না তারা দয়া করে কোনোদিন ধরবেন না। যদি সিওপিডি হয়ে থাকে, আমাদের ইনফেকশন প্রতিরোধ করার জন্য ভ্যাকসিনেশন, প্রপার হাইজিন মেনটেন করা, এবং সিওপিডি পেশেন্টদের ইউজুয়ালি কিছু ইনহেলার্স আমরা লং টার্ম দিয়ে রাখি, সেই ইনহেলারগুলো প্রপার টেকনিকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রপার টেকনিকে নেওয়া। আমাদের কাছে বহু পেশেন্ট আসে যারা হয়তো ইনহেলার
প্রেসক্রাইব করা হয়েছে প্রপারলি নিতে পারছেন না, তাদের ক্ষেত্রে প্রপার টেকনিকটা খুব জরুরি। প্রপার টেকনিকে নেওয়া, প্রপার ডোজে নেওয়া, 4বার বলা থাকলে 1বার নিলে সারাদিনে কাজ হবে না। প্রপার ডোজ, প্রপার টেকনিক এবং প্রপার সময়ে নেওয়া, এটা কিন্তু খুব জরুরি। এছাড়া আরেকটা জিনিস আপনি বলছিলেন যে আমাদের নিউমোনিয়া ভ্যাকসিন রয়েছে, এছাড়াও আমি নিউমোনিয়া, জাস্ট সরি টু ইন্টারাপ্ট, নিউমোনিয়া ব্ল্যাঙ্কেট ভ্যাকসিন কিছু হয় না। নিউমোকক্কাল ভ্যাকসিনটা হচ্ছে মোস্ট কমন একটা অর্গানিজম, যেটা আমাদের দেশে খুব কমন, ম্যাক্সিমাম পপুলেশনে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া করে থাকে, সেইটার বিরুদ্ধে ভালো ভ্যাকসিন রয়েছে, সেটা আমরা রেকমেন্ড করে থাকি। এছাড়া বয়স্ক মানুষদের জন্য আর কি কি ভ্যাকসিন রয়েছে যেগুলো নিতেই হবে, মানে নেওয়াটা খুব জরুরি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বহু বছর ধরে আমরা শিশুদের ভ্যাকসিনেশনের উপরে যতটা গুরুত্ব দিয়েছি, বয়স্ক পপুলেশনের ভ্যাকসিনেশনের উপরে ততটা গুরুত্ব দিই। একটা খুব ছোট উদাহরণ দিই। এখন যারা বাচ্চারা জন্মায়, লাস্ট বেশ কয়েক বছর ধরে আমাদের হেপাটাইটিস বি ভ্যাকসিন যেটা, সেটা কিন্তু আমাদের ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বহু অ্যাডাল্ট পপুলেশনে রয়েছেন যাদের 50 বছর বয়স হয়ে গেছে, 40 ঊর্ধ্ব বহু লোক রয়েছেন যারা কিন্তু হেপাটাইটিস বি এরকম একটা কমন ভ্যাকসিন যেটা, সেটাও কিন্তু নেননি। তাদের ক্ষেত্রে বড়বেলাতেও নেওয়া হয়নি। তাদের ক্ষেত্রে কিন্তু অতি অবশ্যই হেপাটাইটিস বি এর ক্যাচ আপ ভ্যাকসিনেশনের প্রয়োজন। আমরা 3টে ডোজে ভ্যাকসিন দিই। এছাড়া আর একটা ভ্যাকসিন যেটা এখন মডার্ন, আমরা বিগত কয়েক বছর ধরে যেটা দিচ্ছি, যেটা হচ্ছে শিঙ্গলসের জন্য বা হারপিস জস্টারের জন্য, যেটা একটা খুব যন্ত্রণাদায়ক ডেবিলিটেটিং কন্ডিশন, এবং যদি চোখের আশেপাশে ঘটে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখে। তো এই ধরনের সিঙ্গলস বা হারপিস জস্টারের ভ্যাকসিনও আমরা এখন দিয়ে থাকি। এছাড়া প্রতি বছর আমরা একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিতেও রেকমেন্ড করি। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের ইউজুয়ালি 2টো স্ট্রেন পাওয়া যায় আমাদের পশ্চিমবঙ্গে এবং বাইরের একটা 2টো স্টেটে, যেখানে সাদার্ন হেমিস্ফিয়ার স্ট্রেনটা বেশি প্রিডমিনেন্ট। আমরা প্রি মনসুন মানে মে জুন এই মাসটাতে আমরা এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নিয়ে নিতে বলি। কিন্তু বাইরের ম্যাক্সিমাম জায়গাতে, যেখানে উইন্টারে ইনফ্লুয়েঞ্জাটা বেশি কমনলি দেখতে পাওয়া যায়, সেখানে প্রি উইন্টার মানে সেপ্টেম্বর অক্টোবর এরকম সময়টাতে আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা নিতে বলি, এবং এটা প্রতি বছর নেওয়ার দরকার। এবং এইটার কোনো এজ লিমিট নেই, এটা প্রত্যেক মানুষের কিন্তু এটা নেওয়ার দরকার। এছাড়া আর কোন ধরনের নিউমোনিয়া হতে পারে? যেমন আমরা অ্যাসপিরেশন নিউমোনিয়ার কথাও শুনেছি, এই বিষয়ে যদি আমাদের দর্শকদের কিছু। অ্যাসপিরেশন নিউমোনিয়াটা বিশেষ করে বয়স্ক ক্রনিক ডেবিলিটেটেড কন্ডিশন পেশেন্টদের এবং আইসিইউ সেটআপের মধ্যে আমরা খুব বেশি পরিমাণে দেখতে পাই। অ্যাসপিরেশন কথাটার মানে হচ্ছে যে যে পার্টিকলসগুলো, হয়তো সেটা খাবার হতে পারে, আমাদের নিজের রিফ্লাক্স মেটেরিয়াল হতে পারে, বা মুখের মধ্যে যে থুতু লালা এগুলো জমছে, এইগুলো যদি কোনো ব্যক্তি সঠিকভাবে গিলে না নিতে পারেন, তাহলে সেটা লাংসের মধ্যে চলে যেতে পারে। কোনো স্ট্রোক পেশেন্টের, ক্রনিক ডেবিলিটেটেড মানে বহুদিন ধরে হসপিটালে ভর্তি আছি এরকম পেশেন্টের, কিছু কিছু পেশেন্টদের যাদের ক্ষেত্রে রাইলস টিউব পরিয়ে রাখতে হয়, বয়স্ক পেশেন্ট, খুব ডেবিলিটেটেড পেশেন্ট, স্ট্রোক পেশেন্ট, অনেকে রাইলস টিউব পরিয়ে রাখতে হয়, তাদের ক্ষেত্রে, এবং কিছু নিউরোলজিক্যাল অ্যাস্থেনিয়া পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাসপিরেশন নিউমোনিয়াটা দেখতে পাওয়া যায়। লাংসের মধ্যে এই মেটেরিয়ালসগুলো ডিপোজিট হয়ে সেখানে একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন ডেভেলপ করে এবং ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয় সেই সমস্ত জায়গাতে। এই সমস্ত ক্ষেত্রে অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়ে স্যাচুরেশন ড্রপ করা, মানে অক্সিজেন স্যাচুরেশন ড্রপ করা, এবং পেশেন্টের ডিটোরিয়েশন, এই সমস্ত কিন্তু দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে এই অ্যাসপিরেশন নিউমোনিয়া যদি কারোর ধরা পড়ে, তো সেক্ষেত্রে তার রিকভারি রেট কীরকম রয়েছে? রিকভারি যদি প্রম্পটলি ট্রিটমেন্ট করা হয়, অ্যাসপিরেশন নিউমোনিয়ার প্রথম দিক হচ্ছে অ্যাসপিরেশন প্রিভেন্ট করা। এই সমস্ত ক্ষেত্রে যে বয়স্ক পেশেন্টরা, যাদেরকে আমরা বলি যে শুইয়ে খাওয়াবেন না, বসিয়ে ডিরেক্ট পজিশনে অল্প অল্প করে খাওয়ানো, বহু নিউরোঅ্যাস্থেনিয়া পেশেন্টের, পার্কিনসন্স পেশেন্ট, ডিমেনশিয়া পেশেন্ট, এনাদের ক্ষেত্রে ফুড হোল্ডিং করার একটা টেন্ডেন্সি থাকে, যে হয়তো একটা চামচ খাওয়ানো হলো, মুখের মধ্যে খাবারটা রেখে দিয়েছেন, নেক্সট গ্রাসটা দেওয়ার আগে তার যে অ্যাটেন্ডেন্ট রয়েছেন তাকে কিন্তু অতি অবশ্যই চেক করতে হবে যে মুখটা খালি হয়েছে কিনা। রাইলস টিউব যাদের পরানো থাকে তাদের কিন্তু হেডটাকে এলিভেট করে রাখতে হবে, হেড সাইডটাকে। এবং যাদের ক্ষেত্রে অ্যাসপিরেশন নিউমোনিয়ার চান্স রয়েছে
তাদের ক্ষেত্রে কিন্তু এই খাওয়ার সময়টাতে খুব সাবধানতা অবলম্বন করতে হয়। যাদের ক্ষেত্রে নিউরোলজিক্যাল সমস্যার জন্য প্রচুর পরিমাণে স্যালাইভারি সিক্রেশনস গলায় জমতে থাকে, তাদের কিছু মেডিসিন দিয়ে আমাদেরকে সিক্রেশনসটা অনেক সময় কমানোরও ব্যবস্থা করতে হয়। এরকম বিভিন্ন দিক রয়েছে, এটার একটু ডিটেলস আলোচনার প্রয়োজনীয়তা হবে, যদি সময় থাকে আমরা অবশ্যই করবো। এছাড়াও আমরা যে বিষয়টা নিয়ে এবার আলোচনা করব সেটা হচ্ছে যে ইউরিন ইনফেকশন। যারা একটু বয়স্ক পুরুষ এবং মহিলা যাদের মেনোপজ হয়েছে, তাদের কিন্তু দেখা যায় যে বারবার ইউরিন ইনফেকশন হতে থাকে। মানে ইউরিন ইনফেকশন হলো, তারপর তারা অ্যান্টিবায়োটিক্স নেওয়ার পরেও কিন্তু আবার ফিরে আসছে। এই কারণটা যদি একটু বলেন। রিকারেন্ট ইনফেকশনের মধ্যে সব থেকে কমন আমাদের দেশে এবং ম্যাক্সিমাম এজেড পপুলেশনে ইউরিনারি ইনফেকশন। যাদের ডায়াবেটিস রয়েছে, বিশেষ করে আনকন্ট্রোল ডায়াবেটিস রয়েছে, কিছু ইউরিকোসুরিক ড্রাগস যেগুলো শরীরের সুগারটাকে ইউরিনের মাধ্যমে টেনে বার করে দেয়, যারা ডিবিলিটেটেড কন্ডিশনে রয়েছেন, যাদের ক্যাথেটার পরানো রয়েছে, অবভিয়াসলি পোস্ট মেনোপজাল মহিলাদের ক্ষেত্রে, যাদের বিশেষ করে ডায়াবেটিস এবং যাদের ক্ষেত্রে প্রস্টেটের সমস্যা রয়েছে এবং পুরো ইউরিনটা যাদের ক্ষেত্রে বেরোয় না, অনেক সময় ইউরিন হোল্ড হয়ে থাকে, যেগুলো আমরা আলট্রাসোনোগ্রাফি করার পরে ইউজুয়ালি আপনারা যদি খেয়াল করে থাকেন দেখবেন যে আলট্রাসোনোগ্রাফি করার সময় প্রথমে ইউরিনটা হোল্ড করে করা হয়, তারপর ইউরিনটা পাস করে আরেকবার করা হয়। এটাকে বলি আমরা পোস্ট ভয়েড রেসিডুয়াল ইউরিন। ইউরিনটা ভয়েড মানে পাস করে দেওয়ার পরে কতটা ব্লাডারের মধ্যে জমে থাকছে সেই পরিমাণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি বেশি পোস্ট ভয়েড রেসিডুয়াল ইউরিন শরীরের মধ্যে জমে থাকে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইনফেকশনের চান্সটা বেড়ে যায়। পুরুষদের ক্ষেত্রে প্রস্টেট এবং মহিলাদের ক্ষেত্রে পোস্ট মেনোপজাল যে এজ গ্রুপ আছে, এই ক্ষেত্রে কিন্তু এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা খুব কমনলি দেখতে পাওয়া যায়। আপনি কি করে বুঝবেন যে আপনার ইউটিআই হয়েছে? মহিলাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রেই, বিশেষ করে ইয়াং মহিলাদের ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে আসেন যে ইউরিনে জ্বালা হচ্ছে বা ইউরিন করার পরেই প্রচণ্ড জ্বালা হচ্ছে, ইউরিনে ড্রিবলিং হচ্ছে, পুরো স্ট্রিমটা ক্লিনলি বেরোচ্ছে না। তার সাথে জ্বর থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু বয়স্ক মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে এইটা বোঝা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। বহু ক্ষেত্রে আমরা পেশেন্ট পাই অন্য একটা সমস্যা নিয়ে এসেছেন। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, যাদের ক্ষেত্রে ক্রনিক কনস্টিপেশন রয়েছে তাদের ক্ষেত্রে ইউটিআই এর চান্স কিন্তু খুব বেশি। যে এনিওয়ে, যে আলোচনাতে ফিরে আসি, বহু ক্ষেত্রে পেশেন্টদের শুধুমাত্র একটা সমস্যা থাকে যে পেশেন্টের খেতে ভালো লাগছে না বা খেতে গেলে বমি বমি পাচ্ছে। এইটাও কিন্তু বহু বয়স্ক মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে যে একটা ইউটিআই এর লক্ষণ হতে পারে। এই রকম ক্ষেত্রে পেশেন্ট, ধরুন আপনার আগে ইউটিআইতে একবার আক্রান্ত হয়েছে, যাদের একবার হয়ে থাকে তাদের কিন্তু ইউরিন বারবার হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, যে পেশেন্ট খেতে পারছে না, খেতে চাইছে না বা গা গুলোচ্ছে। এই ক্ষেত্রেও কিন্তু একটু ইউরিন রুটিন অ্যানালাইসিস করে একবার দেখে নেওয়া উচিত যে পাস সেলসটা বাড়ছে কিনা, লিউকোসাইট এস্টারেজ বলে একটা টেস্ট রয়েছে, সেটা পজিটিভ আসছে কিনা, নাইট্রাইটটা পজিটিভ আসছে কিনা। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা আর্লি এম্পেরিক্যালি অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিতে পারি, বিশেষ করে যাদের ক্ষেত্রে আমরা জানি যে ইউটিআইটা বাড়াবাড়ি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা রিকারেন্সের সম্ভাবনা রয়েছে। সব ইউটিআইতে কি অ্যান্টিবায়োটিক দিতে প্রয়োজন হয়? না। কিছু ক্ষেত্রে ইউরিনে আমরা দেখি যে কমেনসেলস, মানে আমাদের যেরকম স্টুলে নর্মাল ব্যাকটেরিয়াল ফ্লোরা থাকে, ইউরিনে অনেক সময় ব্যাকটেরিয়াল ফ্লোরা থাকতে পারে। সেই সমস্ত ক্ষেত্রে যদি অনেক পেশেন্টের হয় যে যখনই ইউরিনে টেস্ট করাচ্ছি কোনো না কোনো একটা গ্রোথ আসতে থাকছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইউরিনে কমেনসেলসও হতে পারে বা কলোনাইজার হতে পারে। তো কলোনাইজার যদি ব্যাকটেরিয়া হয় সেক্ষেত্রে পাস সেলসটা কম থাকে, কালচারে পজিটিভ এলেও যদি অ্যাসিমটোমেটিক থাকে, জ্বর টর না আসে, ইউরিন করতে গেলে জ্বালা টালা না করে, অনেক সময় আমরা অ্যান্টিবায়োটিক ছাড়াও রাখতে পারি। এছাড়া অন্য কিছু ওষুধ দেওয়া হয় ইউরিনারি হাইজিন মেনটেন করার জন্যে, লোকাল হাইজিন মেনটেন করার জন্যে, কিছু ফাঙ্গাল ইনফেকশনস আছে কিনা সেগুলো দেখে নেওয়ার জন্য। এবং আমরা অনেক সময় গাইনোকোলজিস্টদের সাহায্য নিই, যে পোস্ট মেনোপজাল মহিলাদের ক্ষেত্রে একটা কন্ডিশন দেখা যায়, দ্যাট ইজ কল্ড অ্যাট্রোফিক ভেজাইনাইটিস। সেক্ষেত্রেও কিন্তু ইউরিনারি ট্র্যাক্টে বারবার জ্বালা করতে পারে উইদাউট এনি ইনফেকশন, সেটা আমরা গাইনোকোলজিস্টদের সাহায্য নিই। এছাড়া কিছু ক্ষেত্রে যেখানে পেরিনিয়াম, যেটাকে আমরা বলি যে পেরিনিয়ামের মাসলগুলোর উইকনেসের কারণে কিছু কিছু ক্ষেত্রে ইউরিনটা পুরোটা শরীর থেকে বেরোতে পারে না, এবং সেই সমস্ত ক্ষেত্রে গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন, ইন্টারনাল এক্সামিনেশন করে দেখে নেওয়ার প্রয়োজনীয়তা থাকে। এই সমস্ত কারণগুলো যদি থাকে তাহলে কিন্তু রিকারেন্ট ইউটিআই হতে পারে, এবং এইগুলো ট্রিটেবল, প্রিভেন্টেবল একটা কন্ডিশন, যেটাকে আমরা খুব সহজেই ট্রিট করলে রিকারেন্ট ইউটিআই এর হাত থেকে পেশেন্টরা কিন্তু বাঁচতে পারেন। আমরা যেটা শুনি যে লোকাল টয়লেট, যেটা মানে পাবলিক টয়লেট, সেটা ইউজ করার ফলে ইউটিআই হয়েছে।
অথচ দেখা যায় যারা বাড়িতে রয়েছেন, যে বয়স্ক ভদ্রমহিলারা, তারা কিন্তু কোনো বাইরের কোনো টয়লেটের সংস্পর্শে আসছেন না, সেক্ষেত্রেও তাদের কেন ইউটিআইটা হচ্ছে? এইটা একটা মিথ উইথ সাম ফ্যাক্ট বিহাইন্ড ইট, যে পাবলিক টয়লেট ইউজ করলে ইউটিআই হতে পারে। অনেক সময় যেটা হয় যে বাইরে বেরোলে বহুক্ষণ ধরে ইউরিন হোল্ড করে রাখতে হয়, ঠিক আছে, যে মহিলারা বিশেষ করে আমাদের দেশে খুবই সমস্যা যে সব জায়গায় পাবলিক টয়লেট অ্যাভেলেবল থাকে না, বা থাকলেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, যে অনেকক্ষণ ধরে ইউরিন হোল্ড করে রাখলেও কিন্তু ইউটিআই এর চান্সটা বেড়ে যায়, বিশেষ করে ডায়াবেটিক পার্সনস। যেটা বললাম যে রেসিডুয়াল ইউরিন যদি অনেকটা বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ ওই জায়গাটাতে হওয়ার কিন্তু চান্সটা বেড়ে যায়। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা বলি যে মানে ইউরিনটা যাতে হোল্ড না করতে, প্রপার স্টপেজ বায়ো ব্রেকটা যেন প্রপারলি নেওয়া হয়, ঠিক আছে, এবং অবশ্যই হাইজিন মেনটেন করাটা তো সমস্ত কিছুর জন্যই আমরা প্রয়োজনীয়তা বলি। বাট বাড়িতে থাকলে যে পেশেন্টটা হয়তো 2 ঘন্টা ছাড়া ছাড়া টয়লেট যেতে পারছে, 3 ঘন্টা ছাড়া ছাড়া টয়লেট পেলেই যেতে পারছে, বাইরে বেরিয়ে তাকে 6 ঘন্টা পরে যেতে হলো, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইউটিআই এর চান্সটা খুব বেড়ে যায়। এই যে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে ইউটিআইটা বারবার ফিরে আসতে পারে, তো এক্ষেত্রে এটাকে প্রতিরোধ করার কি কোনো উপায় আছে যাতে ফিরে না আসে? আমি এই প্রশ্নটার দুটো ভাগে অ্যান্সার দেবো। প্রথম ভাগটা হচ্ছে যে আমরা অ্যাজ এ ডক্টর কীভাবে এটা রিকারেন্ট ইউটিআইটাকে আমরা প্রিভেন্ট করতে পারি, এবং সেকেন্ড পার্টটা হচ্ছে পেশেন্টদের কী কী সাবধানতা নেওয়া উচিত। আমি কিছুটা আলোচনা করেছি, বাট স্টিল আমি একবার পয়েন্ট আউট করে দেবো। প্রথম পার্টটা হচ্ছে অতি অবশ্যই যে কোমরবিড কন্ডিশনসগুলো রয়েছে সেগুলোকে প্রতিরোধ করা। যেমন হচ্ছে সুগার থাকলে যাতে সুগার কন্ট্রোল করা, স্ট্রিক্ট সুগার কন্ট্রোল ইজ এ মাস্ট। যাদের ক্ষেত্রে রিকারেন্ট বারবার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনস হচ্ছে, বা যাদের ক্ষেত্রে পাইলোনেফ্রাইটিস মানে কিডনিতে ইনফেকশনের হিস্ট্রি রয়েছে, তাদের ক্ষেত্রে কিছু ওষুধ আমাদের দেওয়া চলে না, যেমন ইউরিকোসুরিক ড্রাগসগুলোকে হয়তো আমাদের একটুখানি কাট ব্যাক করতে হবে, বা কিছুদিনের জন্য বন্ধ রাখতে হবে, বা যদি কিডনিতে ইনফেকশন কখনো ধরা পড়ে, ইউরিকোসুরিক ড্রাগসগুলো আমরা কিন্তু ইউজুয়ালি অ্যাভয়েড করি। সেকেন্ডলি বলা যেতে পারে যে যাদের ক্ষেত্রে প্রস্টেটের সমস্যা আছে, এবং প্রস্টেটের সমস্যাতে কিছু মেডিসিন দিয়ে প্রস্টেটের যাতে ইউরিনটা জমে না থাকে সেই জিনিসটাকে প্রিভেন্ট করার জন্য কিছু মেডিসিন দেওয়ার প্রয়োজনীয়তা হয়, যাতে পিভিআর মানে পোস্ট ভয়েড ইউরিনটা বেশি জমে না থাকে, এবং প্রস্টেটের প্রপার চিকিৎসা এবং অতি অবশ্যই এক্সামিনেশন প্রস্টেটের, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। এটা আমি আরেকটু পরে আরেকবার আমি এটাতে ফিরে আসবো প্রস্টেটের ব্যাপারটাতে। থার্ড হচ্ছে যে বললাম যে গাইনোকোলজিক্যাল ব্যাপারগুলো, এইগুলোকে একবার হয়তো গাইনোকোলজিস্টের পরামর্শ, যাদের ক্ষেত্রে বিশেষ করে রিকারেন্ট ইউটিআই হচ্ছে তাদের ক্ষেত্রে কোনো রেক্ট্রোসিল রয়েছে কিনা বা ইউরিথ্রোসিল রয়েছে কিনা, মানে অনেক সময় যে বললাম যে ব্লাডার নেক বা পেরিনিয়াল মাসলের উইকনেসের জন্যে ভ্যাজাইনা দিয়ে ইউরেথ্রা বা ইউরিনারি ব্লাডার বা রেকটামটা প্রোল্যাপস করতে পারে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইউরিনটা চট করে বেরোতে চায় না, এইগুলো গাইনোকোলজিক্যাল এক্সামিনেশনের পরে দেখতে পাওয়া যায়। ফোর্থ হচ্ছে যাদের ক্ষেত্রে এই পোস্ট মেনোপজাল ক্ষেত্রে একটা অ্যাট্রপিক ভ্যাজাইনাইটিস আছে, সেটার খুব ভালো চিকিৎসা অ্যাভেলেবেল রয়েছে, সেই সঠিকভাবে চিকিৎসা করা। এবং পঞ্চম হচ্ছে এই জিনিসটাকেও আমার বলা উচিত যে বহু ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক কোর্সটাকে কমপ্লিট করি না। অ্যান্টিবায়োটিক একটা আমাদের সত্যি কথা বলতে কি বেঁচে থাকার জন্য একটা অস্ত্র। আমরা যে শত্রুগুলোকে চোখে দেখতে পাই না তারাই কিন্তু সব থেকে বেশি আমাদের ক্ষতি করে, জীবাণুগুলো। সেইগুলোকে মারার জন্য কিন্তু ব্যাকটেরিয়া, এবং আমাদের দেশে কিন্তু বা পৃথিবীতে কিন্তু যেভাবে অ্যান্টিবায়োটিক অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বাড়ছে, সেভাবে কিন্তু আমাদের নতুন অ্যান্টিবায়োটিক আসছে না, আমরা তৈরি করতে পারছি না, এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটা মহামারীর আকার ধারণ করছে। সেই জায়গা থেকে প্রপার অ্যান্টিবায়োটিক প্রপার ডোজে প্রপার সময়ে এবং প্রপার ডিউরেশনের জন্য, যে জিনিসটা আমরা বারবার বলি প্রপার ডিউরেশনের জন্য নেওয়া, এটা কিন্তু খুব জরুরি। ম্যাক্সিমাম মানে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু যদি এই জিনিসটাকে কমপ্লিটলি ফলো না করা হয়, আমরা যদি অ্যান্টিবায়োটিক যেখানে দেওয়ার দরকার নেই সেখানে অ্যান্টিবায়োটিক দিই, যেখানে অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার সেখানে অ্যান্টিবায়োটিকের ডোজ অ্যাডিকুয়েটলি না দিই, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়াটা রেজিস্ট্যান্স অ্যাকোয়ার করতে পারে, এবং রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়াকে এলিমিনেট করার জন্য অনেক সময় খাওয়ার ওষুধে কাজ হয় না এবং ইনজেকশনেও শিফট করতে হতে পারে। এইগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। এছাড়া আমি বলবো যে কীভাবে একজন পেশেন্ট নিজের ইউটিআইটাকে প্রিভেন্ট করতে পারেন। 1 নম্বর হচ্ছে হাইজিন মেনটেন করা, প্রপার মহিলাদের ক্ষেত্রে আরও বেশি করে প্রপার জেনিটাল হাইজিন মেনটেন করা। যারা ইউরিকোসুরিক ড্রাগস নেন
তাদের ক্ষেত্রে হাইড্রেশনটা মেনটেন করা, জল প্রপার নিয়মিত এবং প্রপারলি জল খাওয়া, অনেক ক্ষেত্রে তাদের তেষ্টাও পায় না, কিন্তু তা সত্ত্বেও একটা নির্দিষ্ট অ্যামাউন্টের জল, সেটা এক একজনের ক্ষেত্রে এক এক হতে পারে, বডি ওয়েটের সাথে নির্ভর করে বা অন্যান্য কার্ডিয়াক কন্ডিশন, লিভার কন্ডিশন, কিডনি কন্ডিশন দেখে আমরা একটা নির্দিষ্ট জলের পরিমাণ বলে দিই। সেই জলের পরিমাণটা নির্দিষ্ট পরিমাণে খাওয়া। কিছু কিছু ক্ষেত্রে ক্র্যানবেরি জুস দেখতে পাওয়া গেছে যে ইউটিআই প্রিভেন্ট করতে হেল্প করে। এছাড়া ইউরিনটা বেশিক্ষণ হোল্ড না করে রাখা, পিভিআরটা যাতে বেড়ে না যায় সেটা খেয়াল রাখা, এবং অতি অবশ্যই প্রপারলি যথাযথ সময়ে যেরকম বলা থাকে নিজেদের সুগারগুলোকে টেস্ট করা, বাকি অন্যান্য কোমরবিড কন্ডিশনগুলোকে কন্ট্রোলে রাখা, এক্সারসাইজ করা এবং বডি ওয়েটটাকে একটা সার্টেন অ্যামাউন্টের উপরে বাড়তে না দেওয়া, এই জিনিসগুলোও কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ আকার ধারণ করে আমাদের ইউটিআই প্রিভেন্ট করার জন্য। কোনো কারণে যদি দেখা যায় যে ইউটিআইটা আনট্রিটেড আছে, সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে? ইউটিআই আনট্রিটেড থাকলে দুটো মেন সমস্যার কথা আমি বলবো, অনেকগুলো হতে পারে, তার মধ্যে দুটো মেন সমস্যা হচ্ছে, এক নম্বর হচ্ছে যদি ইনফেকশন, বিশেষ করে ডায়াবেটিক পার্সনসদের ক্ষেত্রে যদি কিডনি অবধি ট্রাভেল করে যায়, দ্যাট ইজ পাইলোনেফ্রাইটিস। সেক্ষেত্রে রেনাল ফাংশন ডিটোরিয়েট করতে পারে, এবং যদি ক্রনিক এবং রিকারেন্ট পাইলোনেফ্রাইটিস হয়, পার্মানেন্ট কিডনি ড্যামেজ, কিডনি স্কারিং এবং পার্মানেন্টলি কিডনির কার্যক্ষমতা হ্রাস হয়ে ক্রনিক কিডনি ডিজিজে রূপান্তরিত হতে পারে। এটা গেল এক। দ্বিতীয় হচ্ছে, শুধু ইউটিআই নয়, যে কোনো ইনফেকশনই একটা সেপসিস আকার ধারণ করতে পারে। সেপসিস কথাটার মানে হচ্ছে, যদি একটা ইনফেকশনের সাথে অর্গ্যান ড্যামেজ থাকে, দ্যাট ইজ কল্ড সেপসিস। যদি ফর এক্সাম্পল একটা ইনফেকশন নিয়ে, একটা সেপটিক শক নিয়ে পেশেন্ট আসছে, যে প্রেশার ফল করছে, তাদের ক্ষেত্রে কিন্তু কার্ডিয়াক আউটপুটটা কম হচ্ছে, বা ভীষণ ডিহাইড্রেশনের জন্য কিডনির ফাংশনটা ডিরেঞ্জড হচ্ছে, বা অনেক সময় ব্রেইন অ্যাফেক্টেড হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে লাং অ্যাফেক্টেড হতে পারে। এই সমস্তগুলো কিন্তু সবকটাকে আমরা সেপসিস বলি। যে একটা ইনফেকশনের সাথে যদি একটা এন্ড অর্গ্যান ড্যামেজ থাকে, সেক্ষেত্রে সেই জায়গাটাকে আমরা সেপসিস বলি। সেপসিস আমাদের দেশে শুধু নয়, পশ্চিম দেশেও, মানে বিভিন্ন দেশেও কিন্তু সেপসিস ওয়ান অফ দ্য কিলার কন্ডিশনস, যেটা বহু লোককে মৃত্যুর পথে ঠেলে দেয়, বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে। এই দুটো এজ গ্রুপ এবং এই পপুলেশনটা, দে আর মোস্ট ভালনারেবল ফর সেপসিস। এবং আমাদের দেশে কিছু নেগলেক্টেড পপুলেশনও রয়েছে। বয়স্ক, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এখনও আমরা এই নেগলিজেন্সটা আমাদের সমাজে এখনও দেখতে পাই, যে বহু ক্ষেত্রে, বহু ইভেন বলতে খারাপ লাগলেও শিক্ষিত সমাজেও অনেক সময়ই আনট্রিটেড ইনফেকশনস, যেটা কিছু হয়তো আগে আনলে আরেকটু বেটার আউটকাম দেওয়া সম্ভব হতো, এই সমস্ত ক্ষেত্রে একটু ডিলেড প্রেজেন্টেশন, শুধু ইনফেকশনের ক্ষেত্রে নয়, বিভিন্ন কার্ডিয়াক কন্ডিশন, লাং কন্ডিশন, জিআই কন্ডিশন, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি লেট প্রেজেন্টেশন। এবং এটা আমাদের খুব খারাপ লাগে যে আমাদের শিক্ষিত সমাজেও কিন্তু এটা এখনও রয়ে গেছে, বা এখন আমরা হয়তো আরও বেশি করে দেখতে পাচ্ছি যে বহু ক্ষেত্রে নিউক্লিয়ার ফ্যামিলি শুধু না, এখন বোধহয় নিউট্রন প্রোটনের আকার ধারণ করেছে, যে বয়স্ক বাবা মা কলকাতায় থাকেন, ছেলে হয়তো বাইরের শহরে বা বিদেশে, যে এবং একটা সার্টেন এজ হয়ে যাওয়ার পরে তাদের ক্ষেত্রে নিজেদেরও একটা আর্জ, চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আর্জ কমে যায়, একটা বহু ক্ষেত্রে আমরা ক্রনিক ডিপ্রেশনের সমস্যা দেখছি। এবং সে সমস্ত ক্ষেত্রে হয়তো অনেকে আছেন যে ওষুধও খেতে চাইছেন না, নিয়মিত ওষুধ নিচ্ছেন না, নিয়মিত ফলো আপ করাচ্ছেন না, এবং এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে একটা ক্রনিক আকার ধারণ করেছে, বা একটা খুব বাড়াবাড়ি পর্যায়ে পেশেন্ট হয়তো আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। কিছু কিছু ইনফেকশন আছে খুব ভিরুলেন্ট, খুব দ্রুত গতিতে ছড়ায়, খুব দ্রুত অর্গান ড্যামেজ করে, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিন্তু যাদের ক্ষেত্রে একটু আগে প্রেজেন্টেশনে, একটু সাবধানতাতে, যেটা আমরা আউটডোর বেসিসে চিকিৎসা করে কমপ্লিটলি সুস্থ করে দিতে পারতাম, সেই সমস্ত ক্ষেত্রে যদি হসপিটালাইজড হতে হয়, সেক্ষেত্রে আমাদেরও একটু খারাপই লাগে। এবং একটা অর্গ্যান ড্যামেজ হওয়ার পরে, খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং, ম্যাক্সিমাম ক্ষেত্রে আগের জায়গাতে ফিরে যায় না। একটা যেমন ফর এক্সাম্পল পাইলোনেফ্রাইটিস হওয়ার পরে হয়তো ক্রিয়েটিন লেভেলটা 2-3 হয়ে গেছে, আমরা অ্যান্টিবায়োটিক্স, ফ্লুইড ইত্যাদি দিয়ে ওটাকে কমিয়ে একটা সার্টেন লেভেলে আনতে পারি, কিন্তু হয়তো দেখা গেলো যার বেসলাইন ক্রিয়েটিনিন আগে 0.9 ছিল, সেটা 1.34 হয়ে গিয়ে বসে রইল। এইগুলো হচ্ছে পার্মানেন্ট কিছু ড্যামেজ, যেটা হয়তো পুরোপুরি সবসময় অর্গান ড্যামেজ হওয়ার পরে আমরা কিওর করে দিতে পারি না। কোভিডের পরে বহু পেশেন্ট আমাদের কাছে আসেন লাং স্কারিং নিয়ে, সিওপিডির বিভিন্ন রকমের সিমটমস নিয়ে। এই সমস্তগুলো কিন্তু
প্রিভেন্ট করা সম্ভব। কিছু অটোইমিউন কন্ডিশনস আছে, রিউমেটয়েড আর্থ্রাইটিস, এসএলই, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকমের অর্গ্যান ড্যামেজ হয়। তাদের ক্ষেত্রেও কিন্তু প্রপারলি চিকিৎসাটা যদি সবসময় নেওয়া যায়, অর্গ্যান ড্যামেজগুলোকে প্রিভেন্ট করা সম্ভব। আমাদের বিশেষ করে ডায়াবেটিসের ক্ষেত্রে, হাইপারটেনশনের ক্ষেত্রে এগুলো আমরা বিশেষ করে বলি যে এন্ড অর্গ্যান ড্যামেজটা যত আমরা প্রিভেন্ট করতে পারবো পেশেন্টকে, তত আমরা দীর্ঘস্থায়ী, দীর্ঘ আয়ু, সুস্থ এবং নিরোগভাবে দিতে পারবো। সেটা আমাদের প্রধান উদ্দেশ্য। ধন্যবাদ ডাক্তারবাবু, এই বিষয়ে অনেক তথ্য দেওয়া আমাদের নতুন নতুন, এবং আশা করবো যে আগামী দিনে আবার আপনার সঙ্গে আমাদের এই পালস টিভিতে আবার নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা হবে। আমারও এসে খুব ভালো লেগেছে। এই ধরনের আমাদের ডাক্তারদের একটা অবশ্যই কাজের মধ্যে পড়ে যে সাধারণ মানুষের কাছে এই ধরনের জিনিসগুলোকে পৌঁছে দেওয়া, তুলে দেওয়া, এবং এটাকে আমি সবসময় মনে করি যে প্রত্যেক ডাক্তারের একটা পাবলিক সার্ভিসের পার্টের মধ্যে এই জিনিসটা পড়া উচিত। যে এবং পাবলিক এডুকেশন যেটা, সেটা হয়তো যখন আমরা হসপিটালে বসে বা আমার চেম্বারে বসে আমি যখন চিকিৎসা করছি একজন পেশেন্টের সাথে হয়তো কথা বলছি, কিন্তু এই ধরনের আপনাদের মতো যে প্রোগ্রামগুলো বা এই পডকাস্ট বলুন বা অন্যান্য প্রোগ্রামগুলোতে যে আরও 5 জনের কাছে যে এই কথাগুলো পৌঁছে দেওয়া, যে পাবলিক হেলথের ইমপ্রুভমেন্ট করা, তবেই কিন্তু আমরা অ্যাজ এ হোল আমরা উন্নতি করতে পারবো, সমাজের উন্নতি করতে পারবো। এবং প্রত্যেক ডাক্তারবাবুর কিন্তু আমার মনে হয় যে এটা কর্তব্য যে পাবলিক হেলথ এবং পাবলিক এডুকেশনের দিকে এগিয়ে আসা। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে আজকে স্টুডিওতে ডাকার জন্য। আমারও খুব ভালো লেগেছে এই কথাগুলো বলতে পেরে। অনেক ধন্যবাদ। এরকম আরও অনেক নতুন ধরনের টপিক নিয়ে আমরা খুব তাড়াতাড়ি চলে আসছি পালস টিভিতে। চোখ রাখুন শুধুমাত্র পালস টিভিতে।